এক চলক বিশিষ্ট সমীকরণ অনুশীলনী 5.1-এর আজকের ক্লাস আমরা বেসিক জানবো। আমাদের এই পঞ্চম অধ্যায়ে কি ব্যাপারগুলি আছে যেগুলো জানা থাকা উচিত এই অধ্যায়টা শুরু করার আগে। যদি আমরা প্রথমে বলি চলক, এই জিনিসটা আসলে কি চলক? আমাদের একটা সমীকরণ আছে এইরকম, ধরো x + 7 = 2 দেওয়া আছে, তুমি এটা সমাধান করতেছো, তাহলে x 2 লিখলাম, এটা এই পাশে প্লাস ওই পাশে গেল মাইনাস হইলো, তো আমরা এটা রেজাল্ট পেলাম -5। এখানে আমি x এর মান কত জানছি? -5। আবার একটা সমীকরণ দেওয়া আছে x + 2, ওই পাশে 0 দেওয়া আছে, এটা আমাদের সমীকরণ। এইখানে তুমি x এর মান পেলে -2, এখানেও কিন্তু সে x, এখানেও কিন্তু সে x, কিন্তু একটাতে মান বের হয়েছে -5 আরেকটাতে বের হয়েছে -2, মানে মান পরিবর্তিত হয়েছে, ফিক্সড কিছু না। এই জিনিসগুলো আমরা চলক বলি, যেগুলোর মান মূলত ফিক্সড না, পরিবর্তিত হইতে পারে, তার আমরা কি বলি? চলক বলি। বুঝতে পারছি? আর যদি আমি বলি এইখানে x, একটার মান -5 আর একটার মান -2, ঠিক আছে, কিন্তু একটা অঙ্কে ধরো 7 দেওয়া আছে নাকি, আরেকটা অঙ্কে এই 7টাই আছে, এর অর্থ হইতেছে এই সমীকরণ যেমন এই 7 দ্বারা 7টা জিনিসটা বুঝাইতেছে বা 7 বুঝাইতেছে, ওই অঙ্কটাতেও এই মানটা দ্বারা ঠিক 7ই বুঝাইতেছে, কিন্তু এইখানে x এর মান কিন্তু চেঞ্জ হয়েছে। যে জিনিসের মান চেঞ্জ হইতেছে ওইটার আমরা কি বলি? মূলত চলক বলি। ওটার মান কি? চলক, যে পরিবর্তিত হয়। আর যে জিনিসটা ফিক্সড, সব জায়গায় সেম, সব জায়গায় সে একই মান বহন করে, তার আমরা কি বলি? ধ্রুবক বলি। তো চলক আর ধ্রুবকের বিষয়টা কি বুঝতে পারছি? আমরা সাধারণত এই অঙ্কগুলিতে বা ম্যাক্সিমাম অঙ্কগুলিতেই আমরা ইংরেজি লেটার শেষের যেগুলি আছে x, y বা z, এই তিনটার চলক আকারে প্রকাশ করি। এমন না যে এটা ছাড়া অন্য কেউ চলক হইব না, আমাদের ABCD Z পর্যন্ত সবাই চলক হইতে পারে, কিন্তু প্রাধান্যর ভিত্তিতে বা আমাদের সমীকরণগুলি বা আমাদের বইতে আমাদের যে গণিতের সিস্টেমটা চলে আসতেছে, এইখানে আমরা মূলত XYZ এইগুলোরই চলক আকারে প্রকাশ করি। এমনও হইতে পারে আমাদের সমীকরণ এইরকম দেওয়া আছে x + k = 7, এইরকম হইতে পারে। এইখানে আমরা কিন্তু x এর মানটাও জানি না, k এর মানটাও জানি না, এইখানে আমাদের এই দুইটাই চলক হইতে পারে, ঠিক আছে, কিন্তু এইরকম অঙ্কে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কে এর একটা মান দেওয়া থাকে বা কে এটার তারা ধ্রুবপদ বইলা দেয়। বুঝতে পারছি? ধ্রুবপদ যেহেতু বইলা দিছে, এটা আমাদের ধ্রুবপদ, আর 7 এমনিতেই ধ্রুবপদ, বলা থাক বা না থাক এটা আমাদের কি? ধ্রুবপদ। তো বাকি রইল কে? x, সেই আমাদের চলক। বুঝতে পারছি? তো এটা আমাদের চলক, আর সংখ্যা রিলেটেড যেগুলি থাকে ওগুলো আমাদের কি? ধ্রুবক। আর এইরকম আমাদের একটা চলক, একটা ধ্রুবক, এখানে প্লাস মাইনাস চিহ্ন আর এখানে সমান চিহ্ন, আমাদের প্লাস মাইনাস চিহ্ন এইরকম চিহ্ন আছে মোট কয়টা? 4টা। কি কি? যদি আমরা বলি প্লাস মাইনাস, তারপর গুণ আছে, তারপর ভাগ আছে, এই যে এই কয়েকটি, এগুলোর মূলত আমরা বলি প্রক্রিয়া চিহ্ন। এগুলো কি? প্রক্রিয়া, মানে প্রক্রিয়াকে একটা আরেকটার সাথে যুক্ত করে, একটা আরেকটাকে বাদ দিয়ে দেয়, একটা আরেকটার সাথে গুণ করে, আরেকটার ভাগ করে দেয়, এই যে কাজগুলি করতেছে না, এই জন্য এগুলো আমরা কি বলি? প্রক্রিয়া চিহ্ন। এই 4টা আমাদের প্রক্রিয়া চিহ্ন। তো একটা সমীকরণ যদি আমরা গঠন করতে চাই, আমাদের একটা চলকের প্রয়োজন পড়ে, যেমন এটা আমাদের একটা চলক, এটা আমাদের কি? একটা চলক। আমাদের ধ্রুবকের প্রয়োজন পড়ে, এটা আমাদের ধ্রুবক, এটা আমাদের ধ্রুবক। যদি বইলা দেয়, যদি বইলা দেয়, যাও এটা চেঞ্জ করে দিলাম, ধরো এখানে আমি একটা সংখ্যাই দিয়ে দিলাম, কত দিয়ে দিলাম? 5 দিয়ে দিলাম, এগুলো হইতেছে আমাদের ধ্রুবক। ধ্রুবক। তারপর এইখানে যে প্লাস মাইনাস যেগুলোই থাকে এগুলো হচ্ছে আমাদের প্রক্রিয়া চিহ্ন। এটা আমরা কি বলি? প্রক্রিয়া চিহ্ন। প্রক্রিয়া চিহ্ন, প্রক্রিয়া চিহ্ন। আবার এইখানে দেখো সমান দেওয়া আছে, আমাদের এখানে সমানও থাকতে পারে, তারপর গ্রেটার দেন থাকতে পারে, স্মলার দেন থাকতে পারে, এইরকমও কিছু আছে। যদি আমরা বলি সমান আছে, ইকুয়াল টু, এটা আছে আমাদের নট ইকুয়াল টু, এটা আছে আমাদের গ্রেটার দেন, এটা হইতেছে আমাদের নট গ্রেটার দেন, তারপরে এটা আছে আমাদের স্মলার দেন, এটা আমাদের নট স্মলার দেন। এইরকম যে চিহ্নগুলি আছে, এই যে এই নিচেরগুলি, নিচের বক্সের যেগুলি আছে, এদের আমরা আবার বলি সম্পর্ক চিহ্ন। এদের আমরা কি বলি? সম্পর্ক চিহ্ন। এগুলির নাম হইতেছে প্রক্রিয়া চিহ্ন। সে কাজ করে, কার সাথে কেউ যোগ করে, বিয়োগ করে, গুণ করে, ভাগ করে, আর এগুলাই বোঝায় তাদের মধ্যে সম্পর্কটা কি। দুজন কি সমান, মানে দুইটা সাইড কি সমান, নাকি এই সাইডটা বড় ওই সাইডটা বড়, নাকি এই সাইডটা ওই সাইডটার বড় না বা ছোট না, এই প্রক্রিয়াগুলি আমরা কি বলি? সম্পর্ক বলি। ফাইনাল কথা, আমরা মূলত সমীকরণের দিকে আগাইতেছি। তো যেই জিনিসটাতে চলক থাকে, ধ্রুবক থাকে, প্রক্রিয়া চিহ্ন থাকে, তারপরে সম্পর্ক চিহ্ন থাকে, এই রকম গাণিতিক বাক্যকে আমরা সমীকরণ বলি। মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, শুধু ব্যাপারটা বোঝানোর জন্য বলতেছি। আমাদের সমীকরণ বিষয়টা আসলে কি? যেখানে একটা আমাদের চলক থাকে, ধ্রুবক থাকে, তাদের মধ্যে প্রক্রিয়া চিহ্ন থাকে, সম্পর্ক চিহ্ন থাকে, এই বিষয়টারে, এই গাণিতিক বাক্যরে আমরা কি বলি? সমীকরণ বলি। এইটুকু। এবার আমাদের এইখানে দিয়েছে এক চলক বিশিষ্ট সমীকরণ। চলক তো আমরা চিনছি পুরোপুরি নাকি? এখন তোমার সমীকরণে চলক মাত্র একটা দেওয়া আছে। চলক কয়টা দেওয়া আছে? একটা। ধরো এরকম কিছুই এখানে দেওয়া আছে
ওয়াই প্লাসের 3 ইজ ইকুয়াল টু 0 এটা দেওয়া আছে। এখানে চলক কই, এই যে ওয়াই নাকি, তো এটা হচ্ছে আমাদের এক চলক বিশিষ্ট সমীকরণ, বা কোনো সমীকরণে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাসের 2 ইজ ইকুয়াল টু 7। এইখানে দেখো এটার মান জানি না, এটার মান আমরা জানি না, এই দুজনই চলক, তাহলে এটা কিন্তু আর এক চলক না, এটা কয় চলক হয়ে গেছে, দুই চলক হয়ে গেছে। বুঝতে পারছি? তো যেই অঙ্কগুলোতে সাধারণত আমরা অধ্যায়ের নাম দেখলেই বুঝতে পারতেছি আমাদের এখানে সব এক চলক, মানে একটা নিয়ে কাজ হইব, একটা ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করবো, এখানে ভিন্ন ভিন্ন ভেরিয়েবল আসবো না। তো এটা আমাদের দুই চলক, আমাদের এটার প্রয়োজন নেই, আমরা মূলত শিখতে চেতেছি এক চলক কি, এক চলক যে এখানে হয় এক্স থাকবো, নয়তো ওয়াই থাকবো, নয়তো জেড, বা অন্য একটা কিছু, দুইটা না, কটা থাকবো, একটা, তার আমরা কি বলি, এক চলক বিশিষ্ট সমীকরণ। বিষয় কি ক্লিয়ার? এক চলকে শুধু একটা চলক থাকবো, হয় এক্স থাকো, নয়তো ওয়াই থাকো, নয়তো জেড থাকো, বা অন্য কিছু থাকো। তারপর যদি এইখানে তাকাই সমীকরণের ঘাত, এই জিনিসটা আবার কি, ঘাত মানে আমরা জানি সেটা আমরা কি বলি, পাওয়ার বলি বা সূচক বলি নাকি। চতুর্থ অধ্যায় আসার কি তোমরা কমপ্লিট করছো? কারণ আমরা ধারাবাহিকভাবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সব অধ্যায় কমপ্লিট করতেছি, প্রথম থেকে 17 নম্বর অধ্যায় পর্যন্ত প্রতিটা অধ্যায় তোমরা আমাদের এই কোর্সে পেয়ে যাবা, একটা কিছু বাদ যায়নি। গাইডে যেমন তুমি সিরিয়ালি সব কিছু পাও, আমাদের এই কোর্সে গাইডের থেকে বেশি কিছু, সব সিরিয়ালে তো পাইবে, এরপর এক্সট্রা বহুত কিছু আছে। তো এইখানটাতে যদি আমরা সমীকরণের ঘাত বলি, ঘাত মানে কি পাওয়ার, পাওয়ারটাই হইতেছে সমীকরণের ঘাত। এখন এই পাওয়ার দিয়ে আসলে কি বুঝাইতেছে, এইখানে যদি আমরা তাকাই, আমরা এখানে যেই বিষয়টা লিখছি আমাদের এইখানটাতে একটু নতুন করে লিখি। ধরো আমি এইখানে লিখলাম একটা এক্স প্লাসের 2 ইজ ইকুয়াল টু 0, ধরো এর সাথে 3ও দিয়ে দিলাম, এটা লিখছি। আরেকটা লিখলাম এক্স স্কোয়ার প্লাসের 2x মাইনাসের 3 ইজ ইকুয়াল টু 7, এই একটা লিখছি, এই একটা লিখছি, দোনোটাই আমাদের সমীকরণ। এইখানে সব জায়গাতে শুধু আমি এক্স রাখছি, মানে এটা আমাদের এক চলক, এটা আমাদের এক চলক। কিন্তু কথা হইতেছে, আমি তো বলতেছি এবার ঘাতের কথা, ঘাত মানে হইতেছে পাওয়ার। এইখানে এক্সের উপর কোনো পাওয়ার কি আছে? নাই, মানে কত আছে তাহলে 1 আছে। এটা আমাদের এক ঘাত সমীকরণ, এটা আমাদের এক চলক বিশিষ্ট এক ঘাত সমীকরণ। এক চলক কেন? এখানে শুধু একটা এক্স দেওয়া আছে, শুধু একটা কি দেওয়া আছে, এক্স। চলক যেহেতু একটা, তাহলে এক চলক। আমাদের এক্সের উপর যেহেতু পাওয়ার 1, তাহলে এটা এক ঘাত। কত ঘাত? এক ঘাত। এবার এইখানটাতে তুমি তাকাও তো, সবচেয়ে বড় পাওয়ার বা সবচেয়ে বড় ঘাত কোনটা? এটাতে 1 আছে, এক্সের উপরে পাওয়ারে যেখানে 1 আছে, কিন্তু এখানে কত আছে? 2। তাহলে বোঝা গেল এখানে আমাদের সবচেয়ে বড় পাওয়ার কত? 2। তাহলে এটা আমাদের দ্বিঘাত সমীকরণ। বুঝতে পারছি? সবচেয়ে যে পাওয়ারটা থাকে ওটা আমরা ঘাত বলি, সবচেয়ে বড় পাওয়ারটা দিয়ে আমরা ওই সমীকরণটা প্রকাশ করি। যদি এখানে কিউব থাকতো, ধরো এখানে দেওয়া আছে এক্স কিউব, ধরো 7 লাগাই দিলাম, এখানে কত আছে? 3 আছে না? তাহলে এটা আমাদের 3 ঘাতে চলে গেছে কিন্তু, নাকি? এটা যদি এই পর্যন্ত থাকতো এটা আমাদের দ্বিঘাত হইতো। যদি এইটা থাইকা থাকে, এটা সবচেয়ে বড় পাওয়ার, তাহলে এটা আমরা দ্বিঘাত বলবই না, এটা আমি বলবো কি ত্রিঘাত সমীকরণ। যেটা সবচেয়ে বড় ঘাত বা বড় পাওয়ার, সমীকরণটা ওই নামেই প্রকাশিত হয়। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে আমাদের এক চলক বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ। যদি আমি এইটুকু অংশটি ক্লিয়ার করে দিই, মানে বাদ দিয়ে দিই, তাহলে এটা হইব এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো ঘাত হইতেছে মূলত পাওয়ার। বুঝতে পারছি? তারপরে মূল, এই জিনিসটা আসলে কি? মূল হইতেছে আমাদের উত্তর, মানে এক্সের মান, চলকের মান। চলকের মানের আমরা কি বলি? মূল বলি। যেমন এই উপরেরটার দিকে যদি তাকাই, এই যে এটা যদি আমরা সমাধান করি, কি বের হইব? 3x, এর এই পাশে প্লাস ছিল, ওই পাশে গিয়ে কি হয়েছে? মাইনাস। তো এক্সের মান আমরা কি জানছি? 3 এই পাশে গুণ ছিল, ওই পাশে গিয়ে ভাগ হয়েছে, তাহলে মাইনাসের 2/3। এই যে তুমি একটা মান জানছো না এক্সের, এটাই হচ্ছে মূলত সমীকরণের মূল। এটাই মূলত সমীকরণের কি? মূল। এখন একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এমসিকিউর জন্য ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমাদের সমীকরণ এক ঘাত বিশিষ্ট হয়, কয় ঘাত বিশিষ্ট হয়? এক ঘাত, মানে স্কোয়ার নাই, শুধু পাওয়ার কত আছে? 1 আছে। তাইলে তুমি মূলের দেখে পাবে একটা, মানে মূল বা অ্যান্সার বের হইব মাত্র কয়টা? একটা। যেমন এইখানটাতেই আমাদের এক্সের উপরে কোনো পাওয়ার টাওয়ার কিছু নেই, এজন্য আমি এইখানে এক্সের মান পাইছি কত? জাস্ট একটা, মাইনাসের 2/3। এখন ধরো তোমার একটা সমীকরণ কেউ দিয়ে দিল এক্স স্কোয়ার মাইনাসের 5x প্লাসের 6 ইজ ইকুয়াল টু 0। এইখানে দেখো তোমার এক্সের উপর পাওয়ার কত দেওয়া আছে? 2 দেওয়া আছে, মানে ঘাত কত? 2, মানে দ্বিঘাত সমীকরণ। এইখানে তুমি মূল দুইটা পাইবা। এটা যদি তুমি মিডল টার্ম করো বা যেইভাবে এটার সমাধান যদি করো, তুমি এইখান থেকে এক্সের মান 2টাই পাইবা। যদি কিউব থাকতো, মান তুমি 3টাই পাইবা। বুঝতে পারছি? তো এইভাবে তুমি বিষয়গুলি খেয়াল রাখতে পারো। এমসিকিউতে ছোটোখাটো বিষয়গুলি এইভাবে দেখে তুমি অ্যান্সার করতে পারবা। এরপরে যদি আমরা তাকাই অভেদ, এই জিনিসটা আসলে কি? অভেদ বিষয়টা পুরোপুরি বোঝানোর জন্য একটা সমীকরণ লেখা নেই, তাইলে বিষয়টা খুব ইজিলি বোঝা যাইব। ধরো এখানে এক্স প্লাসের 3, তারপর এটা হোল স্কোয়ার দিয়ে দিলাম, আর এখানে লিখে দিলাম এক্স স্কোয়ার প্লাসের 6x প্লাসের 9।
এই ঘটনাটা লিখলাম। এখন যদি আমি তাকাই, আমাদের হাতের ডান পাশে পদ আছে 1টা 2টা 3টা, মানে 3টা পদ আছে, আর হাতের ডান দিকে 1টা 2টা পদ আছে। ঘটনাটা হইতেছে এই দিকেও আমাদের পদ একের অধিক, এই দিকেও আমাদের পদ কি একের অধিক। আমাদের অভেদের একটা নিয়মই হয়েছে, সে যদি অভেদ হইতে চায় তার উভয় পক্ষে বহুপদ থাকতে হবে, মানে সে বহুপদী হইতে হইব। হাতের বাম পক্ষেও বহুপদ একের অধিক, এজন্য বহুপদ। আমাদের হাতের বামেও কয়টা পদ? 2টা পদ, মানে একের অধিক, সে বহুপদী। বুঝতে পারছি? কিন্তু সমীকরণের বেলায় কিন্তু এই ঝামেলা ছিল না। আমরা সমীকরণ ধরো এক্স মাইনাসের 7 ওই পাশে একটা 2 লিখে দিলাম, এটা কিন্তু আমাদের একটা সমীকরণ। আমাদের হাতের বাম পাশে 2টা পদ আছে, কিন্তু হাতের ডান পাশে মাত্র একটা পদ, সেই সমীকরণ হয়ে গেছে। কিন্তু সে যদি অভেদ হইতে চায়, হাতের বামে এবং ডানে উভয় পাশে আমাদের বহুপদী হইতে হইব। দ্বিতীয় আরেকটা নিয়মের দিকে যদি যাই, যদি কেউ অভেদ হইতে চায়, অভেদে আমাদের যে ঘাতের মানগুলি এগুলো সমান হইতে হইব। ঘাতের মান কেমন হইতে হইব? সমান। যেমন এইখানে আমাদের এটা দ্বিঘাত সমীকরণ, মানে সবচেয়ে বড় পাওয়ার কত? 2। আমাদের এই দিকটাতেও সবচেয়ে বড় পাওয়ার কত? 2। তাহলে বোঝা গেল হাতের বামে সর্বোচ্চ পাওয়ার যা, হাতের ডানেও ঠিক তাই। বুঝতে পারছি? কিন্তু আমাদের সমীকরণ বেলায় কিন্তু এই ঝামেলা নাই, কিন্তু আমি চাইলেই লিখতে পারতাম এক্সের উপরে স্কোয়ার। এই দিকটাতে আমাদের দ্বিঘাত, কিন্তু আমাদের হাতে ডান পাশে এখানে কিন্তু কোনো স্কোয়ার টয়ার কিছুই নেই। এটা সমীকরণ, কিন্তু এটা আমাদের কি? একটা অভেদ। বুঝতে পারছি? অভেদ আরও ভালো মতো মনে রাখার জন্য তুমি একটা বিষয় মাথায় রাখলেই হয়েছে, আমরা যতগুলি বীজগাণিতিক সূত্র জানি, যতগুলি, আমাদের প্রতিটা এক একটা অভেদ। কারণ আমি জানি হাতের বাম পক্ষ থেকে ডান পক্ষ আসবই। প্রতিটা সমীকরণ এইভাবে সাজানো যে হাতের বাম আর ডান পক্ষ কেমন? সমান। বাম পক্ষ থেকে ডান পক্ষে আনা সম্ভব। এই জন্য আমরা বলতে পারি প্রতিটা সূত্র এক একটা করে কি? অভেদ। অভেদের আরও কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলি কি? যদি আমি এইখানটাতে এক্সের কোনো একটা মান বসাই, এক্সের কোনো একটা কি বসাই? মান। ধরো যেইটা খুশি ওইটা বসাইলাম। এক্সের মান যদি এখানে আমি 3 বসাই দিই, এখানে যদি কত বসাই দিই? 3। বুঝাই যেতেছে যদি আমি 3 বসাই, ধরো -3 বসাইছি, এইটুকু অংশ 0 হয়ে যাব। তাহলে এইখানেও তুমি যদি -3 বসাও, আমাদের হাতের ডান পক্ষ কত বের হইব? 0 বের হইব। আমাদের অভেদ এই তথ্য মাইনা চলে। কিন্তু সমীকরণে কিন্তু এই জিনিসটা নাই। সমীকরণ শুধুমাত্র মিলব তখনই যখন তুমি এক্সের মান, মানে মূল বের করবা। তুমি এখানে মূল বের করা শিখছো না, মানে এক্সের যে মানটা, এক্স সমাধান করার পরে যেটা বের হইব একমাত্র ওইটা বসাইলেই তুমি হাতের বাম পক্ষে যে রেজাল্ট পাইবা, হাতের ডান পক্ষে ঠিক ওই রেজাল্ট পাইবা। বুঝতে পারছি? আন্দাজে কিছু বসাইলে এই পাশে আর এই পাশ সমান হইব না, কিন্তু এটাতে তুমি আন্দাজে যেই মান মন চাই ওই মান বসাও। ধরো এখানে তুমি 3 নিছো, হাতের বাম পক্ষে যে রেজাল্ট বের হইব, হাতের ডান পক্ষে ঠিক একই রেজাল্ট বের হইব। কিন্তু এখানটাতে তোমার মন চাইলে তুমি 3 বসাই দিলা, এই পাশে এক রেজাল্ট বের হইব, এই পাশে আরেক রেজাল্ট বের হইব। সেম হইতেও পারে, নাও হইতে পারে, এটা হয়তো হয়ে যাইব। ধরো 5 নিছো, এইখানে তুমি বসাইলা, যে রেজাল্ট পাইছো এখানে তুমি সেম রেজাল্ট পাইবা না। কিন্তু এটার বেলায় তুমি এইখানে যদি 5 বসাই দাও, হাতের বাম পক্ষে যে রেজাল্ট পাইবা, হাতের ডানে ঠিক সেম রেজাল্ট পাইবা। বুঝতে পারছি? আর আমাদের যে অভেদ চিহ্নটা আসলে সমান দেয়, ঠিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে অভেদের চিহ্নটা আমরা এইভাবে প্রকাশ করি, মানে 3টা সমান দিয়ে প্রকাশ করে। 3টা চিহ্ন দিয়ে অভেদটা মূলত প্রকাশ করা যায়, এইভাবে প্রকাশ করা যায় মূলত এইভাবে আর কি করলে ভালো, বা অভেদটা আমরা এইভাবে প্রকাশ করি আর কি। এখন এটাকে একটা সমীকরণ তোমার কাছে আমি জিজ্ঞেস করি, হ্যাঁ অবশ্যই একটা সমীকরণ। সেই সমীকরণের সব শর্ত মানছে। সমীকরণের শর্ত আমরা কী জানছিলাম? চলক থাকতে ভাই চলক আছে, তারপর প্রক্রিয়া চিহ্ন থাকতে ভাই প্রক্রিয়া চিহ্ন আছে, তারপর কী থাকতে হবে? ধ্রুবক থাকতে ভাই ধ্রুবকত আছে, আবার সম্পর্ক চিহ্ন থাকবে। তাই সব কিছু তার ভিতর আছে। তাহলে বোঝা গেল অভেদ আমাদের একটা কি? সমীকরণ। অভেদ একটা কি? সমীকরণ। কিন্তু এই সমীকরণটা কি অভেদ? সে কি এটার মতো সব শর্ত মানে? এই পাশে দ্বিপদ, এই পাশে কোনো পদ নাই, শর্ত প্রথমে একটা মানে নেই। তারপরে এইখানে আমাদের স্কোয়ার আছে, এখানে তো স্কোয়ার নাই, শর্ত মানে নেই। তাহলে আমরা এটাও বলতে পারি আমাদের প্রতিটা অভেদ এক একটা করে কি? সমীকরণ, কিন্তু প্রতিটা সমীকরণ আমাদের কি? অভেদ না। বিষয়টা কি বুঝছি? ওইভাবে এটা তোমার ইউজ হোক বা না হোক, আমি কি বিষয়টা তোমার ক্লিয়ারলি বুঝাইতে পারছি? বুঝতে তো পারছো? আমাদের অভেদ আর আমাদের সমীকরণের মধ্যে মূল পার্থক্যটা কই? তো এই তো আমাদের বইতে এটার একটা ছক দেওয়া আছে, চাইলে তুমি একটু পড়ে দেখতে পারো। আমি তোমার কনসেপ্ট পুরো ক্লিয়ার করে দিচ্ছি, এখন তুমি পড়ে একটু দেখে নিতে পারো আসলে কি এই কথাই লিখছে নাকি অন্য কিছু আছে। এবার সহজ আরও কিছু নিয়ম আছে আমাদের একঘাতী সমীকরণ সমাধানের ক্ষেত্রে। এই নিয়মগুলি আমরা অ্যাপ্লাই করি, খুব কমন, খুব ইজি নিয়ম। তা একটু দেখি। এইখানে ধরো এক্স আর এ যদি সমান হয়ে থাকে, এক্স আর এ যদি কেমন হয়? পরস্পর সমান হয়ে থাকে। আর ধরলাম সি এর মান 0 না, সি এর মান কি না? 0 না। তাইলে সে যোগের এই নিয়মটা মানে তুমি এক্স এর সাথে যদি সি যোগ করো, এর সাথে যদি সি যোগ করো, এখনও তাদের মান সেম টু সেম, কোনো পরিবর্তন হইব না। বুঝতে পারছি? এটা আমরা যোগের বিধি বলি। আবার যদি এই দুটো থেকে আমি সি বাদ দিয়ে দিই, এক্স থেকেও সি বাদ দিয়ে দিছি, আমি এ থেকেও সি বাদ দিয়ে দিছি, তখনও তাদের মান সেম, এটা আমরা বিয়োগের বিধি বলি। আবার একইভাবে যদি আমি এক্সের সাথে সি এর গুণ করি,
এর সাথেও সি এর গুণ করি তখনও তারা সমান, এটা আমরা গুণের বিধি বলি। আবার ভাগের বিধি, এক্স এর আমি সি দ্বারা ভাগ দিয়ে দিলাম, আমি এরও সি দ্বারা ভাগ দিলাম, আমাদের ভাগফলটাও কি বের হইব, সেম টু সেম, এটা আমরা ভাগের বিধি বলি। এখন এইখানটাতে আরও একটু নিয়ম আছে। এ বি সি ধরো তিনটা রাশি দিয়ে দিচ্ছে, এ বি সি তিনটা রাশি, ঠিক আছে বুঝলাম। এখন যদি এ সমান বি প্লাস সি হয়ে থাকে, এ সমান কি বি প্লাস সি হয়ে থাকে, ওই পাশে বি আছে প্লাস আকার, তাই জন্য এ পাশে মাইনাস করে আনি, এটা পাওয়া যাব। আমরা এটা থেকে এটা দিলে লিখতেই পারি, এটা আমরা বলি প্রক্ষান্তর, মানে এক পাশ থেকে আরেক পাশে নিতেছে। এই নিয়মটার একটা বিধি, এটার একটা নাম আছে, এই জন্য আর কি বইলা নিলাম। আমাদের অধ্যায়গুলি মূলত এই নিয়ম কানুনই শিখাইতেছে। মনে হইতে পারে খুব ইজি বিষয়গুলি আমি কী কারণে বলতেছি, আমাদের পঞ্চম অধ্যায় ইজি, জটিল কিছু না, ওইটাতে এই বিষয়গুলি নিয়েই কথাবার্তা আছে, এজন্য আমরা এই ছোটোখাটো বিষয়গুলি একটু বলে নিতেছি। এটা আমরা কী বলি, পক্ষান্তর নিয়ম বলি। এটার আরেকটা নিয়ম একটু দেখি, সেম টু সেম জিনিসই। যদি এ প্লাস সি ইজ ইকুয়াল টু বি হয়ে থাকে, এটা লেখা যেই কথা, যদি আমি এর এক পাশে রেখা সি পাশে প্লাস আছে, তার ওই পাশে পাঠাই দিই, একই জিনিস। মানে এটার এটা একই জিনিস, এটার এটা একই জিনিস। বুঝতে পারছি ঘটনা? তো এই তো ছিল আমাদের সমীকরণ, এক চলক বিশিষ্ট সমীকরণের বেসিক ব্যাপারগুলি। সামনের ক্লাস থেকে আমরা এই অধ্যায়ের অনুশীলনীর যেই প্রশ্নগুলি আছে ধারাবাহিকভাবে ওগুলো কমপ্লিট করব। মানে বলতে পারো তোমার হাতে যে একটা গাইড থাকতো, তুমি যেভাবে সব কিছুর সমাধান পাইতা আমাদের এই কোর্সে, ঠিক তুমি ওইভাবেই সমাধান পাইবে। বলতে পারো এর থেকে অনেক বেশি কিছু, কারণ ওইখানে শুধু তোমার অ্যান্সারটা দিয়ে দিব আর আমরা তোমার বিস্তারিত বুঝাই দিব, একটা কিছু বাদ যাবো না, বিস্তারিত সব পাইবা গাইডের থেকে বেশি কিছু। তো যদি আমাদের কোর্সে ভর্তি হতে চাও, ডিসক্রিপশনে যাও, আমাদের দেওয়া ফর্মটা পূরণ করো। তো দেখা হইতেছে সামনের ক্লাসে, আজকের মতো এই পর্যন্তই।